আপনারা দেখছেন একুশে টেলিভিশন। একুশ মানে মাথা নত না করা, একুশ মানে বারবার ফিরে আসা, একুশ মানে প্রতিরোধ, প্রতিবাদ। আমন্ত্রণ একুশের রাতে। আজ একুশের জন্মদিন। দেখতে দেখতে কেটে গেছে ২৫ বছর। আমাদের আজকের বিষয় একুশ মানে মাথা নত না করা। আমাদের সঙ্গে আছেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার আমাদের স্টুডিওতে। আজকে আসলে আমার খুব বেশি প্রশ্ন নেই, আপনার কাছে জানতে চাই আপনার একটা অনেক লম্বা একটা সময় গেছে, অনেক ঘাত প্রতিঘাত চড়াই উতরাই পার করে আজকের অবস্থানে একুশে টেলিভিশন। আমরা যারা খুব কাছ থেকে আপনাকে দেখার সুযোগ পেয়েছি তারা জানি কতটা আবেগের জায়গায় একুশে টেলিভিশন। আজকের দিনে আপনার অনুভূতি কি? এটা একটা মিশ্র অনুভূতি বলতে গেলে, কারণ অলমোস্ট 10 বছর পর আবার আমরা বর্ষপূর্তি উদযাপন করছি এই পহেলা বৈশাখে। মাঝে 10টা বছর যেখানে আমি আমার এই নিজের প্রতিষ্ঠানে আসতে পারতাম না, আমাকে প্রতিষ্ঠানের বাইরে রাখা হয়েছিল। এই কারণে এই বছরের বর্ষপূর্তি অর্থাৎ বিশেষ রজত জয়ন্তী, সেই সাথে পহেলা বৈশাখ, সার্বজনীন একটা আনন্দের বিষয় তো আছে। সব মিলিয়ে আমার জন্য আনন্দটা দ্বিগুণ এবং অনুভূতিটা ওই রকম আনন্দময়। এবং আশা করি একুশে পরিবার এবং দর্শক, শ্রোতা এবং আমার শুভানুদ্দীরা, তারা সবাই মিলে একসাথে আমরা এই রজত জয়ন্তী পালন করব। জি, আমরা জানি যে অনেকটা বাজে সময়ে আপনাকে অতিক্রম করতে হচ্ছে, মুখোমুখি করতে হচ্ছে। এই সময়ে কি আপনি কখনো ভেঙে পড়েছেন, বা আপনার কি মনে হয়েছে যে আপনি আপনার সেই প্রিয় প্রতিষ্ঠানে আবার ফিরতে পারবেন কখনো? না, আমার ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল যে একদিন না একদিন আমি ঠিকই আমার প্রতিষ্ঠান ফিরে পাব এবং সম্মানের সহিত, সসম্মানে। এটা একটা আশা ছিল। অনেকে এই দীর্ঘ সময়ের অনেকে আমাকে পরামর্শ দিয়েছিল, আপনার যান, আইনি লড়াই করেন, যান। কিন্তু আসলে আমি জানতাম যে এই স্বৈরশাসকের সময়, এই সময় আইনি প্রতিকার আমি পাবো না, যার ফলে ওই দিকে কিন্তু আমি যাই নাই। আমি একটা মামলা করে রেখেছিলাম, বাট নাথিং, অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম যে কেন যেন আমার ভিতরে বিশ্বাস ছিল যে এই সময়ের শেষ একদিন হবে এই দুঃশাসনের, এই অন্যায়ের, তার অপেক্ষায় ছিলাম। এবং থ্যাঙ্কস গড সেটা আসলো এই জুলাই বিপ্লবে। এবং 5ই আগস্ট ওই দিন এই যে মানুষের ভালোবাসা এবং একুশে পরিবারের যারা কর্মী, তারা সকলে মিলে আমাকে নিয়ে আসলো এই প্রতিষ্ঠানে। জি, আপনার মনোবল সবসময় চাঙ্গা ছিল, যেটি আমরা সবসময় দেখেছি, খুব কাছ থেকে দেখছি, অনেক বছর ধরেই দেখছি। আমার কাছে যেটি মনে হয়, যেটি আপনার আসলে পথ চলাটা কেমন ছিল একুশের সঙ্গে, যে আপনার পথ চলাটা, শুরুর গল্পটা একটু জানতে চাই, যদি আমাদেরকে একটু বলতেন স্যার। একুশের অ্যাকচুয়ালি এটা তো, যখন আমি তো থাকতাম জার্মানিতে ছিলাম দীর্ঘকাল, প্রায় 25 বছর। অ্যাকচুয়ালি জার্মানিতে আমার বিজনেস সমস্ত কিছু জার্মানি বেসড এবং জার্মানি। তা আমি বাংলাদেশে মাঝে মধ্যে আসতাম অর্ডার প্লেস করার জন্য অ্যাজ এ বায়ার হিসাবে। তা যখন এই 1996-97 সালে যখন গভর্নমেন্ট আসলো, তখন একটা আমি চিন্তা করলাম যে বাংলাদেশে কিছু ইনভেস্টমেন্ট বা নতুন কিছু করা যায় কিনা। এবং তখন এই আইডিয়া, এই যে একুশে টেলিভিশন তৈরি করার,
একটা আইডিয়া আসলো এবং আমরা কয়েকজন মিলে, তখনকার উদ্যোক্তা মিলে একুশে টেলিভিশনটা স্টার্ট করি। সেখান থেকে অ্যাকচুয়ালি, কারণ এটা ইউনিক, তখন তো টেলিভিশন বলতে বিটিভি ছিল এবং সেই সাথে একটা নতুন প্রাইভেট টেলিভিশন এবং টেরিস্টোরিয়ালি করা, স্বাভাবিকভাবে এখানে করার অনেক সুযোগ আছে। সেই হিসাবে অ্যাজ এ উদ্যোক্তা হিসাবে আমি সাথে যোগ হই। জি, এবার অন্য গল্প দিকে যেতে চাই, যে আসলে এই ঘাত প্রতিঘাতের বিষয়টি আবারও চলে আসে, বারবারই চলে আসে, যেহেতু সেই বিষয়টি আপনি আসলে কিভাবে মোকাবেলা করেছেন? আমরা জানি যে আপনাকে জেলে যেতে হয়েছিল। এই বিষয়টি নিশ্চয়ই আপনার জন্য একটি অন্যরকম অভিজ্ঞতা, যেটা আপনাকে সবসময় পীড়া দেয়, কষ্ট দেয়। আসলে হয়েছে কি, আমাদের দেশে আপনার যদি ডিপলি চিন্তা করেন, আজকে স্বাধীনতার 50 বছরের বেশি, বাংলাদেশে যদি নতুন ব্যতিক্রম ধর্মী কোনো কিছু আপনি করতে যান, যেখানে সমাজ ব্যবস্থা এবং একটা পরিবর্তন আনতে পারে, সেসব জায়গা কিন্তু কঠিন। স্বার্থন্বেষী মহল বা গোষ্ঠী, তারা কিন্তু এই পরিবর্তন চায় না। এবং আপনি যদি দেখেন, আপনার মিডিয়া আসলে মিডিয়া তো মুক্ত হওয়া উচিত, বাক স্বাধীনতা থাকা উচিত। এবং আপনি যদি একটা মিডিয়া অ্যাকচুয়ালি ফোর্থ পিলার আপনি বলতে পারেন, এখানে কিন্তু অনেক কিছু কাজ করার আছে। সেটাই কিন্তু একুশে টেলিভিশন করতো অ্যাকচুয়ালি। এবং এটা কিন্তু অনেক গোষ্ঠীর পক্ষে যদি না যায়, তারাই কিন্তু এর এগেনস্টে, যার ফলে কিন্তু এই যে এত ঘাত প্রতিঘাত এবং একুশের প্রতি, কারণ একুশ ন্যায়ের পথে ছিল এবং সত্যর পথে, এবং একুশের মানে সামাজিক দায়বদ্ধতা থেকে এবং এই যে জনগণের কথা বলতে গিয়েই কিন্তু এই একুশ রোষানলে পড়েছে বারবার। এবং আমার ধরেন প্রথম তো 2002 সালে একবার বন্ধ হলো একুশে টেলিভিশন আইনের মারপ্যাচে। তারপর দীর্ঘ 5 বছর ফাইট সংগ্রাম করে আবার আমরা 2007 সালে একুশকে আবার ফিরিয়ে আনলাম মানুষের মাঝে। এখন সেখান থেকে আবার নতুন করে শুরু করা 2007 থেকে, তারপরে আপনি দেখেন একুশ কিন্তু তার পথ চলায় অবিচল ছিল, মাথা নত না করা, রাইট। এবং এখানে সমস্যাটা কি হলো? সমস্যাটা হলো আপনি দেখেন, এই যে আওয়ামী লীগ সময় 2014 সালে যখন ইলেকশনটা হলো, এবং ইলেকশনটা তো প্রপার ছিল না, এবং সেই বিষয়ে একুশে টেলিভিশন প্রচণ্ড সোচ্চার ছিল। সেগুলো কিন্তু আপনি প্রতিফলন দেখেছেন নিউজে, কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগ্রামে, টক শোতে, সবকিছু। ওইখানেই কিন্তু রোষানলটা, যেখানে যে একে থামানো যাচ্ছে না, তাই কিন্তু আমাকে কিন্তু এই যে তারেক রহমান একটা বক্তব্য প্রচারকে কেন্দ্র করে আমাকে কিন্তু অ্যারেস্ট করা হলো 15 সালের জানুয়ারিতে, তাই না? জি স্যার। এখন এটা তো আপনার স্বাভাবিকভাবেই, মানে আমি জীবনে জেলে যাই নাই, এটা আমার ফার্স্ট আমি অ্যারেস্ট হইলাম বাংলাদেশে। তারপরে আমাকে অ্যাকচুয়ালি যখন এই প্রতিষ্ঠান থেকে যাওয়ার সময়, এই যে 5ই জানুয়ারি 3টার দিকে আমাকে এই পথ রোধ করে অ্যারেস্ট করে নেওয়া হয়, মুখে কাপড়, অবয়ব মুখ কাপড় বেঁধে, মানে 7-8 জন লোক গাড়ি ঘেরাও দিয়ে উঠে জোর করে আমাকে নিয়ে যায়। কেন নিচ্ছে, কি নিচ্ছে, আমার কিন্তু বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না। আমি ভাবতেছি যে কি হচ্ছে। তখন একমাত্র আমাকে নেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি গুমের উদ্দেশ্যে, কিন্তু ভাগ্য ভালো যে তখন ওই যে একুশে টিভি ভবনের নিচে ক্যামেরা ছিল, ওই ক্যামেরায় কিন্তু এই দৃশ্যগুলো ধারণ করা হয়। তারপরে সকালবেলায় এই যে বিভিন্ন মিডিয়ায় এই জিনিসটা প্রচার হয়, প্রচার হওয়াতে ওরা প্রথমে অস্বীকার করে, ডিবির থেকে অস্বীকার করে যে তুলে নেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে তারা বাধ্য হয় স্বীকার করতে যে আমাদের কাছে আসে। এই জন্য কিন্তু আমি জানা বেঁচে গেছি, না হলে কিন্তু আমার খবর পাওয়া যেত না।
এবং তারপরে তো দুর্বিষহ রিমান্ড কি জিনিস জানতাম না, তারপরে কোর্টে নেওয়া, মানে জিনিসগুলো এত দ্রুত ঘটছে, মানে আমার উপলব্ধি করতে 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 আমি জেলখানায়। আপনার প্রতি এক ধরনের চাপ প্রয়োগ করা হয়েছিল, আমরা জানি যে আপনি বলেছিলেন যে আমি কোনোভাবেই এটি করব না বা এটি চলব না, সেই বিষয়ে একটু যদি আমাদেরকে উল্লেখ করতেন। বেসিক্যালি ওরা যখন আমাকে নিয়ে যায় রিমান্ডে নেয়, তখন বিভিন্ন বক্তব্য, উদ্ভট সব কথাবার্তা, আপনি আপনার দেশের বিরুদ্ধে কাজ করতেছেন, সমস্ত ভয় ভীতি দেখায় এরকম। তারপরে একটা পর্যায়ে আমি বললাম যে দেখেন আমার সমস্ত কিছু ওপেন, আমি এখানকে ট্যাক্স পেয়ার, লার্জার ট্যাক্স ইউনিটে, আমার সমস্ত কাগজপত্র আপনি দেখেন কোথায় কি আছে, তা আপনি আমাকে আনছেন কেন বলতেছে। একটা পর্যায়ে ওরা বলে কি, দেখেন আপনি এক কাজ করেন, আপনার যে ইটিভির শেয়ার যেগুলো আছে সেগুলো আপনি দিয়ে দেন। আমি দিয়ে দেন মানে, আপনার শেয়ারগুলো দিয়ে দেন, তাহলে আপনার কিচ্ছু হবে না, আপনি 117 সই করে দিয়ে দেন। এটি রিমান্ডের? হ্যাঁ, রিমান্ডের মধ্যে বলে, এই যে ডিবি পুলিশ তারপরে যারা আছে তারা রিমান্ড জিজ্ঞেস করে দিয়ে দেন, তাহলে আপনাকে এখান থেকে আমরা করে দেবো, আপনি জার্মান চলে যান। হ্যাঁ, তা আপনি টাকা পয়সা যা চান বলেন, আমরা সেটা ব্যবস্থা করে দিচ্ছি, এই সমস্ত বলে বলছেন। আমি বললাম যে দেখেন এই সমস্ত বলে কোনো লাভ নাই। তারপরে আসে হচ্ছে গোয়েন্দা সংস্থার লোক, তারাও কিন্তু এক পর্যায়ে জিজ্ঞাসা করে সেম কাহিনী, যে আপনি করেন, আপনি শেয়ার, আপনার যে শেয়ার, কারণ আমি তো মেজরিটি শেয়ার হোল্ড করি অ্যালন। তা তখন তারা বলে যে ওকে শেয়ার আপনি দিয়ে দেন। এটা রিমান্ডে এই গোয়েন্দা সংস্থার লোক কিন্তু জেলখানার ভিতরে আমাকে আলাদা ডেকে তারা জিজ্ঞাসাবাদ করে, যেটা নর্মালি কিন্তু নিয়ম নাই। আচ্ছা, দেখে তখন আমি বলি যে আপনি আমার আঙুল কেটে নিয়ে যান, কিন্তু আমি শেয়ার দেবো। আপনি বলেছিলেন যে আপনার আঙুল কেটে নিয়ে গেলেও আমি সই করব না। এর পরবর্তী তারা কিন্তু ক্রমান্বয়ে বিভিন্নভাবে ধরেন, তারপরে তো আমাকে রিমান্ডে নিল, তারপরে জেলখানায় পাঠাই দিল, তারপরে জেলে, তারপরে দুদুকরে দিয়ে একটা মামলা করাইলো। এই দুদুকেও কিন্তু আমাকে একই সেম প্রস্তাব, দুদুকের এই যে তখনকার যে ডেপুটি ডাইরেক্টর যে দায়িত্বে ছিল, সে আমাকে সেম প্রস্তাব দিছে যে এরকম শেয়ার বিক্রি, মানে একের পর এক আপনার উপরে চাপ, প্রেশার প্রয়োগ করা হয়েছে আর কি। আমি আরেকটি বিষয়ে জানতে চাই, যেটি জেল জীবন কারোর জন্য খুব ভালো কোনো অভিজ্ঞতা বয়ে আনে না, মানে কেমনভাবে আপনি আসলে ওই দিনগুলো কাটিয়েছেন? মানে অ্যাকচুয়ালি মানে প্রায় 3 বছরের মতন, অনেক লম্বা সময়। আমার অ্যাকচুয়ালি জেলে তো আমি জীবনে যাই নাই, তো জেলের অভিজ্ঞতা হচ্ছে কি আমার যেটা ব্যক্তিগতভাবে, মানে এমন একটা সময় আমি জেলে গেছিলাম 15 সাল, মানে কেরানীগঞ্জে। তা কেরানীগঞ্জে জেলে যে পুরনো জেলখানা, তো ওইখানে মানে আমাকে দেওয়া হয়েছিল একটা সেলে, যে সেলটা মানে ব্রিটিশ আমলের করা। তা সেই সেলে অ্যাকচুয়ালি মানে আপনার ওইখানে ফ্লোরে থাকতে হতো, তো ঠান্ডার সময়, শীত সময়, এবং ওইখানে কম্বল দিয়ে, তা কম্বল দিয়ে ন্যাচারালি আপনার ভিতরের থেকে মাটির নিচে একটা ঠান্ডা ওঠে না। তা এই যে ঠান্ডাটা, এটা না আমার পিঠে ব্যথা করতো, এখনো কিন্তু করে শীতকালে। ওই জিনিসটা সামহাও হয়ে গেছে, ওইটা আমি ঠিক করতে পারতেছি না আর কি। শীতকালে আমার কষ্ট হয়, ব্যাক পেন হয়। তা এখন মাটিতে শোয়া, ওই কম্বলের এখানে, আর খাওয়া দাওয়া তো আপনি বুঝতেই পারতেছেন জেলখানায় কি অবস্থা। সো ইট ইজ ভেরি হার্ড টাইম, এবং আস্তে আস্তে তখন মানুষ অভ্যাস হয়ে যায়, অভ্যস্ত একটা পর্যায়ে। অবসরে কি করতেন? সবসময় অবসর, কিন্তু যেটুকু সময় পেতেন তখন কি করতেন? আমরা শুনেছি আপনি অতীতের কথা মনে করে ভুলে যাওয়ার চেষ্টা করতেন। না, ওইখানে এটা মজার বিষয়। তা জেলখানায় তো আপনি তো প্রথমে তো আমার বেশ কিছুদিন সময় লাগছে যে ওই রিদমটাকে অ্যাডজাস্ট করতে, তারপরে আপনার ধরনের সময় কাটতো যদি আপনি বলেন
মানে এইখানে আপনার সময় মানে কি, এটা একটা অবস্থা, ওখানে প্রচুর লোক, বেশি লোক, আপনার এই মানুষের সাথে কথা বলা। তখন তো যত 15 সালে তো সমস্ত প্রমিনেন্ট সমস্ত পলিটিশিয়ানরা অ্যারেস্ট হচ্ছে, তারা জেল ভিতরে, ওই তাদের সাথে কথাবার্তা। বিডিআরের তখন লোকজন ছিল, তবে বিডিআরের এই যে যারা জেলখানার লোকজন, এদের সাথে আমার অনেক কথোপকথন হয়েছে। আসল ঘটনাটা কি হয়েছে আমি জানি, আমাকে বলছে কিন্তু তারা। তা এগুলো কিন্তু ভেরি ইন্টারেস্টিং, যে কিভাবে বিডিআরের ঘটনাটা, প্লাস আপনার যে সমস্ত এর মধ্যে আপনার অনেক, তখন কিন্তু অনেক লোক ধরপাকড়, আপনার 14-15 সালের ঘটনা তো জানেন, জেল ভর্তি। তা এর মধ্যে আর কি আমি মানে জিনিসটা ওইখানে একদিন মানে আমাকে ওই একটা আরমান নামে একটা ইয়ে ছিল, সে টপ টেরর, আমার পাশের ছেলের থাকতো, ভেরি নাইস ফানি গাই, খুব ভালো, নাইস। তা তার সাথে দেখা সাক্ষাৎ হইতো। সে তখন বলল যে, তা আমি মন খারাপ করে বসে থাকতাম, শীতকালে তো রোদে, বলছে রোদ পোয়ানোর জন্য বাইরে। তখন আমার এসে বললো যে, দেখেন সালাম সাহেব, আপনার মন খারাপ করে না, আপনার চিন্তা করেন, দেখেন আপনি তো একজন ধরেন বিদেশে থাকছেন, পৃথিবী ঘুরছেন বিভিন্ন জায়গায়। আমি হ্যাঁ অনেক ঘুরছি। আপনি এখানে বসে বসে আপনি চিন্তা করবেন যে আপনি জেলে নাই, আপনি মনে করেন আপনি স্পেনে কোনো একটা সমুদ্র সৈকতের পাশে বসে আছেন, কি কি করছেন, এই মেমোরিগুলো এই করে দেখবেন, সময় কেটে যাবে, ভালো লাগবে আপনার তখন এই পাশে। সত্যি সত্যি আই ফলো দ্যাট আপ, এবং তাতে করে অ্যামেজিং, মানে আপনার তখন স্মৃতি, কারণ অনেক সময় আপনার ব্যস্ততার কারণে এই স্মৃতিচারণও তো সম্ভব হয় না। তো আপনার তখন অফুরন্ত সময়, এই সময় কিন্তু আপনি অজস্র ওই স্মৃতিচারণগুলো করতাম, যে পৃথিবীর কোথায় কোথায় গেছি, কি কি ঘটনা, অল দিস থিংস, এই সমস্ত করে সময় কেটে দিত। জি, এবার একটু এই বর্তমান সময়ের দিকে ফিরতে চাই একটু। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ এই স্লোগান নিয়ে যাত্রা শুরু হয়েছিল 21শে টেলিভিশনের। এই বর্তমান সময়ে আপনি কিভাবে সামনের দিকে তাকাতে চান, 21শে টেলিভিশনকে কিভাবে দেখতে চান, আপনার পরিকল্পনা যদি আমাদের সঙ্গে একটু বা দর্শকদের সঙ্গে একটু শেয়ার করতেন। আসলে বর্তমান সময়টা এই যে একটা ইউনিক সময়, ইউনিক সময় মিনস, আমি ধরেন এই যে গত 15টা বছরে দুঃশাসনের 15 বছর, এই স্বৈরশাসকের 15 বছর, যেখানে আপনার সবচেয়ে মানুষের আপনার এই যে যারা বিশেষ করে মিডিয়ায় কাজ করে এবং সাধারণ মানুষ প্রচণ্ড প্রেশারের মধ্যে ছিল, মানসিক, এবং এই যে মুক্তভাবে কথা বলা, বাক স্বাধীনতা, এইগুলো কিন্তু কোনো কিছু করলেই ভয়, ভীতি, বা ধরে নিয়ে যাবে, অ্যারেস্ট করবে, অল দিস থিংস, বিচারহীনতা, এসব নিয়ে মানুষরা একটা ট্রমার মধ্যে ছিল। তা এখন হঠাৎ করে মানে থ্যাঙ্কস গড যে এই যে স্বাধীনতাটা আমরা পেয়েছি, এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই ছাত্র জনতা বিপ্লবে যারা ছিল, যারা এটাকে সম্ভব করেছে, সেই সাথে যারা প্রাণ দিয়েছে এই বিপ্লবের, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং যারা অসুস্থ আছে, তারা এখনও কাতরাচ্ছে, তাদের জন্য আমার সমবেদনা এবং তাদের জন্য শুভকামনা, যেন অচিরেই তারা সুস্থ হয়ে সমাজের মধ্যে ফিরে আসে। তা এখন এই যে নতুন যে স্বাধীনতাটা আমরা পেয়েছি, এখানে কিন্তু একটা সুযোগ সৃষ্টি হয়েছে, বিশেষ করে নতুন উদ্যমে নতুনভাবে কাজ করার। 21শে টেলিভিশনের বাইরে না, 21শের চিন্তাধারা এখন আমাদের যেমন স্লোগান ছিল খোলা জানালা, মুক্ত চিন্তার খোলা জানালা হচ্ছে 21শে টিভি। যেহেতু আমাদের এখন সে এই আগে যেমন এই স্বৈরশাসক ছিল না, যেটাকে মানে জানলাটা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটা আবার ওপেন হয়েছে। সুতরাং আমরা আমাদের চিন্তাধারাগুলো, বিশেষ করে যারা আমাদের কলাকুশলী, যারা প্রোগ্রাম করে, তাদের চিন্তাধারা কিন্তু এখন ব্রাইড, ওপেন। এখন এখানে মানে অনেক জিনিস করার আছে, বিশেষ করে আমাদেরকে প্রোগ্রামের ক্ষেত্রে যেটা আমি বলি, আমাদের কৃষ্টি এবং সংস্কৃতি,
এটা কিন্তু আমাদের আইডেন্টিটি, বাংলাদেশি কৃষ্টি সংস্কৃতি, যার শিকড় কিন্তু অনেক গভীরে। আপনি যদি দেখেন এই যে লালন বাউল বা যে সমস্ত গানগুলো বা সংস্কৃতি বা আপনার যাত্রা পালা গান বলেন, সমস্ত কিছু এখানে এই জিনিসগুলোকে আমার মনে হয় আবার তুলে ধরতে হবে মানুষের মাঝে। কারণ ওইখানে যদি আপনি পালা গান দেখেন, আপনার যদি লালনের সঙ্গীত, এর যে অন্তর্নিহিত যে মিনিংগুলো আছে, যেগুলো কিন্তু আমাদের জীবন আদর্শ এবং আমাদের আপনি যদি চিন্তা করেন আমাদের মানসিক বিকাশে, আমাদের মননে, চিন্তায়, ভাবনায় অনেক জিনিস শেখার আছে। এবং আজকে ধরেন আমাদের মানে অনেক কিছু হারিয়ে যেতে বসেছে। এবং ইভেন তো আমাদের শিক্ষা ব্যবস্থা অলসো, ধরেন আমরা আগে যেমন স্কুলে যে আদর্শ যে জিনিসগুলো শিখতাম, যে মানে আপনার প্যারেন্টসদের কিভাবে সম্মান করতে হয়, মিথ্যা বলা যাবে না, এই যে ছড়াগুলো, মানে ইয়েগুলো সব তো নাই। তাহলে এই জিনিসগুলোকে আবার ফিরায় আনতে হবে। এবং আমি মনে করি যে এইগুলোকে এখন একুশে টেলিভিশন যেটা চিন্তা করছে, এগুলোকে প্রমোট করার, এগুলোকে আবার তুলে এনে দর্শকদের মাঝে নতুনভাবে উপস্থাপন করা। জি, এ পর্যায়ে একটি বিরতিতে যেতে হচ্ছে আমাদেরকে। দর্শক, একটি বিরতি নিচ্ছে, বিরতির পর আবারও ফিরবো, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন একুশের রাত। আমাদের সঙ্গে আছেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। বিরতিতে যাওয়ার আগে আপনি আর পরিকল্পনার কথা বলছিলেন। আরও বেশ কিছু পরিকল্পনার কথা আমরা জানি, দর্শক হয়তো এখনও জানে না সে বিষয়গুলি। আমরা নতুন বর্ষকে বরণ করব সামনে। এই উপলক্ষে একুশে টেলিভিশনের আয়োজনটা কি আসলে? আমরা এই যেমন আমরা প্রথম প্রহরে লোক সংস্কৃতির একটি পার্ট আছে আপনি বলেছেন, হ্যাঁ, লোক সংস্কৃতির যে বিষয়টি আছে সেটিও থাকছে, রাইট। যেমন এই রজত জয়ন্তী উপলক্ষে যে প্রোগ্রাম, যেটা মানে দর্শকদের উদ্দেশ্যে আমরা এই পহেলা বৈশাখের প্রথম প্রহরে কেক কাটছি একুশে টেলিভিশনের গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে। এরপরের থেকে পয়লা বৈশাখের প্রথম দিন সকাল 9:30 থেকে একুশে ভবনের এখান থেকে আমরা র্যালি আছে, তারপর পতাকা উত্তোলন, র্যালি, এবং র্যালি ফিরে তারপরে আমরা এখানে আলাদাভাবে ব্যাপক আয়োজন করেছি ওই পেট্রো বাংলার পাশে টেন্ট করে কনসার্টের আয়োজন, প্লাস মেলা, বৈশাখী মেলা বসানো হচ্ছে ওইখানে, এবং বাচ্চাদের খেলার জায়গা, অল দিস, মানে হোল ডে, মানে একুশে পরিবার, সেই সাথে আমাদের দর্শকবৃন্দ, এটা ওপেন ডোর, যে কেউ আসতে পারে, এনজয় এবং আপনার এই লাইভ কনসার্ট উপভোগ করলো। এবং দর্শকদের জন্য মানে সারাদিন ম্যাজিক শো, হ্যাঁ, খোলা, এইরকম বিভিন্ন ধরনের বর্ণাঢ্য প্রোগ্রাম আছে। খুবই ভালো লাগবে, খুবই চমৎকার আয়োজন নিঃসন্দেহে। এবার আমি আরেকটু অন্যদিকে যেতে চাই, যে গণমাধ্যম বিষয়টি যেতে চাই, যে বাংলাদেশের গণমাধ্যমকে আপনি আসলে কিভাবে দেখতে চান, কোন জায়গাটায় যাওয়া উচিত মনে করেন? আমি তো চাই যে বাংলাদেশের গণমাধ্যম থাকবে সম্পূর্ণ ফ্রি, মুক্ত থাকবে, অর্থাৎ মানে যেটা সত্য, মানে সাদাকে সাদা বলা, কালোকে কালো, সিম্পল। এবং গণমাধ্যমের যে কাজ, ধরেন জনগণের পাশে দাঁড়ানো, মানুষের দুঃখ দুর্দশা তুলে আনা, এবং সেই সাথে আপনার একটা ব্রিজ তৈরি করা। ধরেন
ধরেন আমাদের দেশের সরকার বা যারা আছে পলিটিক্যালি বা তারা তো অনেক ব্যস্ত থাকে, ধরেন তাদের কর্মযজ্ঞ নিয়ে, তাদের পরিকল্পনা নিয়ে। তা আমরা যদি গণমানুষের মানে মানে প্রান্তিক জায়গা থেকে, গ্রামগঞ্জের থেকে তুলে আনতে পারি তাদের সমস্যা, তাদের দুর্দশা, তাদের আকাঙ্ক্ষা, তাদের চাওয়া, এই জিনিসগুলো যদি আমরা তুলে আনি এবং সেটা যদি আমরা গণমাধ্যমে প্রকাশ করি, যেটা আশা করি যে সরকার বা যারা পরিবর্তনে সহযোগিতা করতে পারে তাদের যদি দৃষ্টি আকর্ষণ হয়, তাহলেই কিন্তু সমাজের একটা পরিবর্তন আসবে, তারা সেখানে কাজ করবে। সেখানে আইডিয়া হইতে পারে, যেমন আমরা যেমন টকশোকের মাধ্যমে আপনি করেন আলোচনা, এখানে কি যে আইডিয়াসগুলো সেগুলো আলোচনা করে, এটা কিন্তু আসলে উই আর দি মানে সাপোর্ট সার্ভিস, মানে অ্যান্ড ব্রিজ বিটুইন পাবলিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এই কাজ আসলে মানে গণমাধ্যমের কাজটা কিন্তু এইটা। তাহলে এখন আমরা যে ধরেন এই যে আপনি যদি একুশে টেলিভিশনের প্রোগ্রামগুলো দেখেন, ডিজাইনগুলো দেখেন, আমরা কিন্তু ঠিক এই কাজগুলোই করি। যেমন দেশ জুড়ে একটা প্রোগ্রাম, দেশ জুড়ে কি আমরা সারা দেশের খবরগুলো তুলে আনছি এবং ঐতিহ্য, কৃষ্টি, এটা কিন্তু দেশ জুড়ে, এটা যেমন একটা উইন্ডো। তারপরে দেখেন মুক্ত খবর নিয়ে শিশু কিশোর এরাই ভবিষ্যৎ, কিন্তু এদের নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। তাদের কি চাওয়া পাওয়া, তাদের কি সমস্যা এবং তাদের কি সম্ভাবনা, সেই জিনিসগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে মুক্ত খবরে, রাইট? তারপরে যেমন আপনি আসেন, যেমন আপনার এই যে অন্যান্য সাংস্কৃতিক প্রোগ্রামগুলো তো আছেই, যে সমস্ত ধরেন আমরা এই যে দেশীয় সংস্কৃতি তুলে ধরে বিভিন্ন গুজব নিয়েও আমরা কাজ করছি। তারপরে যেমন আমরা নিউ আইডিয়া করতেছি, যেটা ফ্যাক্ট চেক, গুজব নিয়ে এই সোশ্যাল মিডিয়ায় যে গুজব হচ্ছে সেটা কিভাবে আপনি বুঝতে পারবেন, বা এই যে এটা তুলে ধরা, এটা নিয়ে আলোচনা, এটা একটা প্রোগ্রাম হচ্ছে। তারপরে আপনি আসেন এই যে জনদুর্ভোগ, যেটা আবার আসতেছে, জনদুর্ভোগ মানে জনগণের যে দুর্ভোগটা কোথায় সেটা তুলে আনা, জনতার কথায়। হ্যাঁ, তারপরে তো জনতার কথা আছে, এটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যে মানুষের শোনেন জনতার কথায় আপনি এক জায়গায় যাচ্ছেন, এখানে 50টা লোক বা 100টা লোক আছে, আপনি সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করতেছেন, আপনি তো এই প্রোগ্রাম দিয়ে কিন্তু আপনি পাবলিক পালসটা বুঝতে পারবেন। তার মানে আমাদের সরকার যদি, যে সরকারই থাকুক, সে যদি এটা ফলো করে যে পাবলিকের চাওয়া পাওয়াটা কি, এই জিনিসটা তো অ্যাড্রেস করতে হবে এবং তাদের তো বুঝতে হবে আচ্ছা পাবলিক এটা চাচ্ছে। এখন এই জিনিসটা রিয়েল কিনা তাদের তো আলাদা এজেন্সি আছে, দে ক্যান চেক ইট আউট। সুতরাং আমার কথা হচ্ছে কি, আপনি খেয়াল করেন, এটা কিন্তু অন্য কোনো টিভি করে না, এই টিভি করে একমাত্র। আমরা কিন্তু সবসময় জনগণের সাথে আছি, জনগণের সমস্যা, দুর্দশা এসব নিয়েই কাজ করছি। অ্যাকচুয়ালি আমরা কাজগুলো করতেছি, এটা হচ্ছে জনগণের টিভি। একুশে টেলিভিশন কিন্তু মানুষের, জনগণের, এটা কিন্তু স্পেসিফিক না। আমরা যেমন একাধারে যারা নিউজ, যে সত্য নিউজগুলো তুলে ধরতেছি, বিশ্লেষণধর্মী ধরনের 21 রাত আছে বা টকশোতে, সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। আবার দেখেন সাইমালটেনিয়াসলি পাবলিক পালস হচ্ছে, দেখাচ্ছে আপনার জনদুর্ভোগের বিষয়টা দেখাচ্ছে। মানে ইট ইজ এ রাউন্ড আপ, মানে অল উইথ দ্য পিপল, মানে সবসময় জনগণের সাথে সম্পৃক্ত এবং তাদের নিয়ে কিন্তু আমরা কাজ করি, এটাই আমাদের কনসেপ্ট। জি, কাজ করতে গিয়ে অনেক সময় বাধার সম্মুখীন বা চাপের প্রসঙ্গটি আসে, এখন কি এই ধরনের কোনো চাপ আছে বা কোনো ফিল করেন কি? সত্যি কথা কি, আমি যখন আগেও কাজ করতাম, চাপ ডাইরেক্টলি অ্যাকচুয়ালি দে নো, আমার মনে হয় যে সরকার বা এজেন্সি যারা জানে, তারা জানে যে ওকে একুশে টেলিভিশন যে বিহাইন্ডে কে আছে এবং সালাদ, এই জন্যই কিন্তু আমার জেলে যাওয়া, এই যে আমার স্ট্যান্ডটা নেওয়া। আমি তো স্ট্যান্ড হচ্ছে মানে সত্যর পক্ষে, এবং এখানে মানে কাউকে সুবিধা বা ফ্যাসিলিটেট করার বা অন্য অন্য টেলিভিশনগুলো যেমন বলতে হয় যে এটা আমরা দেখেছি গত 15 বছরে অতিরিক্ত তৈলমর্দন, চামচামি করে বা এই সমস্ত করে, তারাও কিন্তু এই যে এই স্বৈরশাসনটা যে 15 বছর হইল, এই মিডিয়াগুলো, অন্য অন্য মিডিয়া যারা এই সমস্ত মানে তৈলমর্দন করেছে বা চামচামি করেছে,
তারা বেনিফিটেড হয়েছে, কিন্তু তারাও কিন্তু এর জন্য দায়ী অ্যাকচুয়ালি, কেন মিডিয়ার উপর এত করা এত ছিল। তা 21 তো এটা যার জন্য তো আমাকে সরাই দেওয়া হয়েছিল। কেন? দিস ইজ অনলি দ্য রিজন। কারণ জানে যে এনাকে বাগে আনতে পারবে না বা এইভাবে কন্ট্রোল করতে পারবে না। তা আমি মনে করি যে ভবিষ্যতে এই যে একটা লেসেন, এখানে আমি মনে করি সরকার, গোয়েন্দা সংস্থা এবং অন্য যারা আছে তারা এখন বুঝতে পারছে যে এইভাবে মিডিয়া কন্ট্রোল করা ঠিক না। এই জন্য কিন্তু এই গভর্নমেন্টে দেখেন ফ্রি, আমি সাধুবাদ জানাই, দে আর ফ্রি। আপনি কিন্তু এখন আগে যেমন অন্য টেলিভিশনে সার্টেন এজেন্সি থেকে ফোন আসতো, এটা যাবে ওটা যাবে না, এই সমস্ত বলতো, এটা কি আছে এখন? না, আমরা পাই না এখন পান না। এইটারই ধারাবাহিকতা চাচ্ছে, মানে আমার উইশ যে ভবিষ্যতে যেন এটা না করে। আমাদের তো নিজস্ব রেসপন্সিবিলিটি আছে, তাই না? আমরা তো নিজেদের দায়িত্ববোধের, আমার তো কাউকে পারপাস সার্ভ করার দরকার নাই, আমাকে সার্ভ করতে হবে জনগণের, পাবলিকের, হোয়াট পাবলিক ডিমান্ড ইজ, এবং পাবলিকের যেটা ভালো হয়, পাবলিকের জন্য যেটা ইয়েতে হয়, এবং আমরা যে সমস্ত অন্যায় অনাচার বা যে সমস্ত হচ্ছে সেগুলো যদি আমরা মানে করতে পারি, উদ্ঘাটন করতে পারি, যেটা আনতে পারি স্ক্রিনে, তাহলে জিনিসটা মানুষের উপকার হবে, কষ্ট লাঘব হবে। এবং আমরা চাই, আমরা তো একসাথে কাজ করতে হবে। সেটা ধরেন একটা মিডিয়া স্টেশন, এটা তো সরকারের বিপক্ষে না। সরকার কি? সরকার তো আমাদেরই। তাহলে বেসিক্যালি আমাদেরকে কোঅপারেশন করতে হবে, যাতে সরকার সাকসেসফুল হইলে আমরা সাকসেসফুল, জনগণ মানে তার সুবিধা পাবে। এই তো জিনিসটা, এইভাবেই কিন্তু কাজ করা উচিত। এবং আমি মনে করি যে পলিসিগতভাবে সবসময় মিডিয়াটাকে ফ্রি রাখা উচিত, এবং ক্রিটিসাইজ করলে সেটা সহ্য করতে হবে আপনার। এটা কারণ ক্রিটিসাইজের মধ্যে মানে আপনাকে যদি সমালোচনার জায়গার ঊর্ধ্বে তো কেউ না, সেটা আমিও না, এভরিবডি। কাজ করতে গেলে ভুল হয়, সেটি ধরিয়ে দেওয়াই হচ্ছে সংবাদ মাধ্যমের কাজ আর কি। আপনাকে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা স্বাধীনচেতা উচ্চকিত কণ্ঠ হিসেবে আপনাকে উদাহরণ হিসেবে সামনে তুলে ধরা হয়। আপনি সংবাদ মাধ্যম সম্পর্কে আপনার বার্তা কি থাকবে আসলে? সংবাদ মাধ্যম হয়ে গেছে কি, আমরা যদি অ্যানালাইসিস করি আমাদের দেশে সংবাদ মাধ্যমগুলো আপনারা যদি দেখেন, কিছু কিছু হচ্ছে কোটারি, মানে এখানে সংবাদ মাধ্যম একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে যারা ব্যবসায়ী গোষ্ঠী, বড় বড় গ্রুপ, ধরেন আপনার যদি টপ 5টা গ্রুপের কথা আপনার চিন্তা করেন, যারা কনজিউমার গুড প্রডিউস করে, অল দিস থিংস করে, তাদের মিডিয়া আছে, তার মানে তাদের টেলিভিশন আছে, পত্রিকা আছে, সব আছে। আচ্ছা, এখানে সমস্যাটা কোথায় আমি বলি, এখন প্রত্যেকটা হাউস, যে সমস্ত বড় বড় হাউস আছে, তাদের তারা তো মানে অ্যাড দেয়, তার মানে তাদের যে বাজেটটা আছে, সেই বাজেটটা করে কি, তারা মনে করে যে ধরেন একটা এক্স গ্রুপ, তার বছরে বাজেট আছে 50 কোটি বা 100 কোটি টাকা। সে করে কি, তখন এই 100 কোটি টাকার মধ্যে ধরেন 10 কোটি টাকা 2-1জনের দিল, আর সব তার নিজের টেলিভিশনে নিজের দেয়। তারা কখনো চিন্তা করে না যে আচ্ছা, আমার প্রোডাক্টের যদি আমি অ্যাডভার্টাইজমেন্ট মানুষের দেখতে হবে, এখন তার টেলিভিশন কি সবাই দেখে? না, তা তো না। তাহলে ইট ইজ রং, 1 নাম্বার। আর 2 নম্বর হচ্ছে যে তারা অ্যাকচুয়ালি এই টেলিভিশনটা করছে হচ্ছে তাদের বিজনেস প্রোটেকশনের জন্য বা তাদের প্রোটেকশনের জন্য। এগুলো আসলে করা উচিত না, তাই না? এতে হবে কি, আপনি যে ধরেন এই যে মিডিয়া যদি ফ্লারিশ করতে হয়, তাহলে তো তাকে ধরেন এই অ্যাডভার্টাইজমেন্টের মার্কেটের যে বাজেট আছে সেটা প্রপার ডিস্ট্রিবিউট হইতে হবে, তো সবাই টাকা পাইতে হবে। তো টাকা না পাইলে তো আপনি তো একটা ভালো প্রোগ্রাম করতে পারবেন না, করতে পারবেন না, অল দিস থিংস। তা এখন সেখানে হয়ে গেছে কি, এই যে যারা
বড় বড় গ্রুপ যারা ইয়ে করে তারা নিজেরাই বাজেট তাদের তো সাবসিডি দিতে হয় না, তারা মনে করে আমাদের বাজেট দিতাম, ওকে এখন আমার একটা টেলিভিশন একটা পত্রিকা সব কিছু থাকলো সব, কিন্তু ওইখানে কিন্তু বেসিক্যালি সে সাবসিডাইড মানে তার বাজেট দিয়ে তার টাকা দিয়ে ওটা চালাচ্ছে, যেটা হয়তো কি অন্য অন্য টেলিভিশনগুলো যদি সে ইয়ে করতো তার বিকশিত হয়ে যেত আরো বেটার, তার জন্যও তার কনজিউমার যারা আছে তাদেরকে সে রিচ করতে পারতো। জি, চমৎকার কথা বলেছেন। নিশ্চয়ই অন্যরাও আপনার এই কথা শুনছে বা তারা এইগুলো ব্যবস্থা নেবেন নিশ্চয়ই। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। পয়লা বৈশাখ আজকে পড়েছে, নতুন বছরকে বরণ করে নিচ্ছে। দেশবাসীর উদ্দেশ্যে, বিশেষ করে নতুন প্রজন্মের উদ্দেশ্যে আপনার মেসেজ কি থাকবে আসলে? আমি নতুন প্রজন্ম ব্যাপারে অনেক আশাবাদী। দে আর ভেরি মাচ ট্যালেন্টেড। এই নতুন প্রজন্মকে এবং তাদের যে পাওয়ার এবং নলেজ, এটাকে কাজে লাগাইতে হবে। কাজে লাগাইতে হবে মিনস আমাদের অ্যাকচুয়ালি এখানে বাংলাদেশকে আরও উন্নত করতে হলে এই যে নতুন প্রজন্ম, ওরা পারবে, দে আর এডুকেটেড, তাদের সাহস আছে, তা এটা তো দেখা গেল। আর তার প্রমাণ হচ্ছে এত বড় একটা বিপ্লব, আপনি দেখেন তারা কিন্তু সেই ঘটনাটা ঘটাতে পারলো। সেরকমভাবে তাদের যদি ঠিক মতো অর্গানাইজ করে এবং তাদের যদি ভিশন দেখানো যায়, দেশটা আমাদেরকে এখন সবাই মিলে দেশটাকে আগাইতে হবে, ডেভেলপ করতে হবে। কর্মসংস্থান, বিশেষ করে কর্মসংস্থান ভেরি ইম্পর্টেন্ট। এদেরকে চাকরি দিতে হবে, এদেরকে কাজের জায়গা করে দিতে হবে, বা এদেরকে সেই পসিবিলিটি দিতে হবে তারা যেন নিজস্ব উদ্যোক্তা হয়, সেলফ এন্টারপ্রেনারশিপ এইগুলোকে করতে হবে। যেহেতু আমাদের এখন ইউনূস সাহেব আছেন, উনি তো এই ব্যাপারে মাস্টার, উনি তো এই ব্যাপারে ইনশাল্লাহ ওনার তো ইয়ে নাই। এখন আমরা যতদিন ইউনূস সাহেবকে আছে উনি অনেক দূর আগায় নিয়ে যেতে পারবে এই যুব সমাজকে। আমার দৃঢ় বিশ্বাস যে পথ দেখাইতে পারবে যে কিভাবে তাদের ট্যালেন্টগুলো কাজে লাগানো যায়। সেটা আমাদের দরকার। আমাদের এখন দরকার এখানে ইনভেস্টমেন্ট দরকার, নতুন নতুন আপনার কর্মসংস্থান দরকার, হাইটেক ইন্ডাস্ট্রির দিকে আমাদের যাইতে হবে। অনেক 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 কাজ আছে এবং এটা করতে হবে সবাই মিলে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, আমরা কৃতজ্ঞতা জানাই আপনার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর ২১-এর সঙ্গেই থাকুন।